দখলদার ইসরায়েলি বাহিনী এবং ফিলিস্তিনি পুরোদমে যুদ্ধ চলছে, জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমে এই সংবাদ শিরোনাম। খারকিবে রুশ বোমা হামলায় নিহত 1 জন, আহত 42 জন। আরো জানিয়ে দিব ইসরায়েলে হামলায় আরো 48 ফিলিস্তিনি নিহত। আরো জানিয়ে দিব খামেনির বক্তব্য কড়া নিন্দা জানালো ভারত। সর্বশেষ জানিয়ে দিব 5 বছর আগে যুক্তরাষ্ট্রের হাসিনার পতনের প্ল্যান তৈরি করা হয়। শুনছিলেন সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। তার আগে আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর আমাদের ভিডিওটি সর্বপ্রথম পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। খারকিবে রুশ বোমা হামলায় নিহত 1 জন, আহত 42 জন। এবার শুনুন বিস্তারিত। ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিবে একটি বহুতল বেসামরিক ভবনে বোমা হামলা চালিয়েছে রাশিয়া। এতে 1 নারী নিহত এবং অন্তত 42 জন আহত হয়েছে। সোমবার খারকিব অঞ্চলে গ্রামগুলোতে আরো 3টি রুশ নিষেধাজ্ঞার বোমা ঘোষণা করেছে খবর রাইটার্স। উত্তর পূর্ব অঞ্চলীয় শহরে প্রসিকিউটর জানিয়েছে ভবনের 9 তলা থেকে 84 বছর বয়সী এক বৃদ্ধ মরদেহ উদ্ধার করা হয়েছে। খারকিবের মেদ ইভোর তেরেখোর বলেছেন বোমাটি ভবনের 10ম তলায় আঘাত করার সময় 42 জন আহত হয়, তাদের মধ্যে 3 জন শিশু রয়েছে। আগুনটি অন্তত 4টি তলায় ছড়িয়ে পড়ে এবং আরো 12টি ভবন ক্ষতিগ্রস্ত হয় বলে জানিয়েছেন তারা। এই হামলার পর ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি রুশ ভূখণ্ডে অভ্যন্তরে লক্ষ্য ব্যবস্থায় আঘাত করার জন্য ইউক্রেন দূরপাল্লার অস্ত্র সরবরাহ করতে পশ্চিমা মিত্রদের প্রতি আহ্বান পুনর্বর্ত করেছে। রাতের এক ভিডিও বার্তায় তিনি বলেছেন, খারকিবে আজকের আঘাত প্রতিটি সন্ত্রাসী কার্যক্রম প্রমাণ করেছে যে ইউক্রেনের দীর্ঘ পল্লাভ ক্ষেপণাস্ত্র হামলা চালানোর সমর্থন থাকা জরুরি। জেলেনস্কি আরো বলেন, সোমবার সুমি এবং দোনেস্কের অঞ্চলে গাইডেন বোমা হামলা চালিয়েছে রাশিয়া। রুশ সেনাবাহিনীর প্রতিদিন কমপক্ষে 100টির এরকম আকাশ আক্রমণ পরিচালনা করেছে। 2022 সালে ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেনের পূর্ণ মাত্রায় আক্রমণ শুরু হওয়ার পর থেকে হাজার হাজার বেসামরিক মানুষ নিহতর দাবি করেছে জেলেনস্কি। তবে রাশিয়ার বেসামরিক ইচ্ছাকৃতভাবে লক্ষ্যভ্রষ্ট করার অভিযোগ অস্বীকার করেছেন। আরো জানিয়ে দিব ইসরায়েলে হামলায় আরো 48 ফিলিস্তিনি নিহত। এবার শুনুন বিস্তারিত। গাজায় উপত্যকার ইসরায়েলি বাহিনীর বর্বরতা হামলা থামছেই না। গত 24 ঘন্টায় গাজা জুড়ে ইসরায়েলে হামলায় আরো 48 জন নিহত হয়েছে, আহত হয়েছে বেশ কয়েকজন। মঙ্গলবার ফিলিস্তিনি সিভিল ডিফেন্সের বর্বরতা দিয়ে আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, গাজায় শহরে ইসরায়েলে হামলায় 3 ফিলিস্তিনি নিহত হয়েছে। এছাড়া গাজা জুড়ে হামলায় আরো 35 ফিলিস্তিনি নিহত হয়েছে। গত 24 ঘন্টায় গাজা জুড়ে ইসরায়েলি হামলায় আরো 48 জন নিহত হয়েছে। বর্বরতা এই হামলায় হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ধ্বংসপূর্ণের নিচে এখনো অনেক চাপা পড়ে আছে বলে ধারণা করা হচ্ছে। স্থানীয় লোকজন এই উপত্যকারীদের হতাহতের উদ্বেগ ধ্বংসপূর্ণ সরঞ্জাম কাজ শুরু করেছে। গত বছরের 7 অক্টোবর দক্ষিণ ইসরায়েলের হামাসের নজরবিহীন হামলার প্রক্রিয়ায় গাজায় হামলা শুরু করে ইসরায়েল। ফিলিস্তিনের বর্বরত ভূখণ্ডে ইসরায়েলি সামরিক অভিযান শুরু পর থেকে কয়েক লাখ বাদ্যযুক্ত ফিলিস্তিনি খান ইউনুস পালিয়ে গিয়েছে। 11 মাসের বেশি সময় ধরে চলা ইসরায়েলি হামলায় ইতিমধ্যে 41,226 জন নিহত হয়েছে, আহত হয়েছে 95,413 জন। হামলার পর বিভিন্ন ভবনের ধ্বংসপূর্ণের নিচে চাপা পড়ে আছে অনেক, তারা মারা গেছে বলে ধারণা করা হচ্ছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন মিশরে 3 দিনের সফরে গাজায় যুদ্ধবিরতির পৌঁছানো চলমান প্রচেষ্টা নিয়ে আলোচনা করেন, কারণ মিশর গাজায় সীমান্তে ফেকাডেফি করিডোর ইসরায়েলি নিয়ন্ত্রণ আলোচনা একটি শৃঙ্খলা পয়েন্ট হিসাবে রয়ে গেছে। আরো জানিয়ে দিব খামেনির মন্তব্য করা নিন্দা জানালো ভারত। এবার শুনুন বিস্তারিত। ভারতের সংলগ্ন সম্প্রদায় নিয়ে ইরানের সর্বোচ্চ নেতা আতাউল্লাহ আলী খামেনি যে মন্তব্য করেছেন তা তীব্র নিন্দা জানিয়েছে নয়াদিল্লি। দিল্লির পক্ষ থেকে বলা হয়েছে, খামেনি যে মন্তব্য করেছে তা অগ্রহযোগ্য। ভারতের পররাষ্ট্রমন্ত্রী মুখপাত্র রণধীর জয়সওয়াল এই প্রক্রিয়া জানিয়েছে। সোমবার 16 সেপ্টেম্বর রণধীর জয়সওয়াল বলেছেন, ভারতের
সংলগ্ন নিয়ে ইরান সর্বোচ্চ নেতা যে মন্তব্য করেছেন তা আমরা তীব্র নিন্দা জানাই। এসব ভুল তথ্য এবং অগ্রহযোগ্য যেসব দেশ সংলগ্নদের নিয়ে কথা বলেছে, পরামর্শ দিচ্ছে তারা যেন অন্যদের নিয়ে পর্যবেক্ষণ দেওয়ার আগে নিজেদের কর্মকাণ্ডের দিকে নজর দেয়। ইরানের রাজধানী তেহরানে সোমবারের ধর্মীয় নেতাদের একটি সমাবেশে বক্তব্য দেন খামেনি। তিনি সেখানে ফিলিস্তিনি, গাজায় ভারত ও মিশর মুসলিমদের দুর্দশা নিয়ে কথা বলেন। পরে এই বক্তব্যের অংশ খামেনির এক্সা অপডেশনে প্রকাশ করা হয়। খামেনির এক পোস্টে বলা হয়েছে, মিয়ানমার, গাজায় ভারত অথবা অন্য কোনো স্থানে মুসলিমরা যে দুর্দশার মধ্যে রয়েছে তারা প্রতি যদি অমনোযোগী হয়ে পড়ি তাহলে আমরা নিজেদের মুসলিম হিসেবে বিবেচনা করতে পারি না। আরো জানিয়ে দিব, 5 বছর আগে যুক্তরাষ্ট্রের হাসিনার পতনের প্ল্যান তৈরি করা হয়। এবার শুনুন বিস্তারিত। শেখ হাসিনার পদত্যাগ নিয়ে দেশে নানা বিতর্ক তৈরি হয়েছে। ছাত্র জনতার গণবিক্ষোভের পর তিনি দেশ ছেড়ে ভারতে পালিয়ে গেছেন। শেখ হাসিনার বর্বরতা দিয়ে বলেছে তাকে ক্ষমতা থেকে সরানোর পেছনে যুক্তরাষ্ট্রের হাত ছিল, কিন্তু যুক্তরাষ্ট্র স্পষ্টভাবে জানিয়েছে তারা এই ঘটনার সঙ্গে কোনোভাবেই যুক্ত নয়। তাদের মতে বাংলাদেশের ছাত্র জনতার অভ্যুত্থানের ফলে হাসিনা পদত্যাগ করতে বাধ্য হয়েছে। এরই মধ্যে ভারতীয় সংবাদ মাধ্যম দ্য সাইন গাইড এক 4 অঞ্চলে প্রতিবেদনে প্রকাশ করেছে, যা নতুন মাত্রায় যোগ করেছে। দ্য সানডে গ্যালেট তাদের এক প্রতিবেদনে জানিয়েছে শেখ হাসিনাকে উৎখানের পরিকল্পনা 2019 সালের থেকে শুরু হয়েছিল। এই প্রতিবেদন শিরোনাম ছিল, তারা উল্লেখ করে বলেন, কিছু নথি পর্যবেক্ষণের মাধ্যমে দেখা গেছে যুক্তরাষ্ট্র 2019 সালে প্রথম দিক থেকেই হাসিনাকে অপসারণের পরিকল্পনা করে আসছে। এই নথিগুলোর উপর ভিত্তি করে বলা হয় যুক্তরাষ্ট্রের সরকারি অর্থনৈতিক পরিকল্পনা কিছু সংখ্যক এই পরিকল্পনা বাস্তবায়নের দাবি নেই। মঙ্গোলিয়া 1996, ঐতি 2001 এবং উল্টা 2021 এর মধ্যে বাংলাদেশ ক্ষেত্রে ইন্টারন্যাশনাল রিপাবলিক ইউনিট আইসিসি যুক্তরাষ্ট্র প্রশাসনের পরিবর্তন একটি বড় ভূমিকা পালন করেছে। প্রতিবেদন অনুসারে এই পরিকল্পনা বাস্তবায়নে ন্যাশনাল একাডেমি ফর ডোমেস্টিক আইডি এবং ইউনাইটেড স্টেট এজেন্সির ফর ইন্টারন্যাশনাল ডেমোক্রেসির পয়েন্ট মূল্য একই দাবিদের। নথিগুলোতে আরো উল্লেখ করা হয়েছে ভারতের হস্তান্তর প্রতিরোধের জন্য প্ল্যানটি গুরুত্বপূর্ণ ছিল, বিশেষ করে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গলে ভারতের প্রভাব প্রত্যাহার করতে এই প্রক্রিয়া জানানো হয়। ওয়াশিংটন ভিত্তিক ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইন্টারেস্ট আইএফ এর মূল উপদেষ্টা হলো গণতান্ত্রিক প্রতিষ্ঠা, রাজনৈতিক দল, সুশীল সামাজিক এবং নির্ভরশীল প্রক্রিয়া সমর্থন করে গণতান্ত্রিক প্রচার করা। এছাড়া ইউএসআইডির সমর্থন পরিকল্পনা বাস্তবায়নের অংশীদার হওয়া। ন্যাশনাল ডোমেস্টিক ইউনিট আইডির ইন্টারন্যাশনাল প্রাইভেট এজেকশন এবং সিবিডির ন্যাশনাল পাশাপাশি আইআর এনডিটিভির 4টি মূল প্রতিষ্ঠানের মধ্যে একটি। ন্যাশনাল একাডেমির ফল ডোমেস্টিক গণতান্ত্রিক প্রতিষ্ঠা এবং প্রক্রিয়াগুলোকে শক্তিশালী করার জন্য বিভিন্ন প্রকাশের জন্য আইআরআই কে অনুদান করা হয়। এনডি 2002 সালে প্রতিষ্ঠা হয় এবং এটি বেসামরিক অভ্যর্থনা সংস্কার যা মূল মার্কিন কর্মযোগের ধারা অর্থনয় করে। এটি স্বাধীনতাভাবে কাজ করে এবং মার্কিন পররাষ্ট্র দপ্তরের মাধ্যমে বার্ষিক অর্থ বর্বরতা পায়। অন্যদিকে ইউএস সিস্টেম এজেন্সির ফল ইন্টারন্যাশনাল ডেমোক্রেসির একটি সামরিক সংগঠন যা আন্তর্জাতিক উন্নতি এবং বিদেশি সরবরাহের জন্য কাজ করবে। 2019 সালে মার্চে আইসিসির এবং একটি থেকে অনুদান পাওয়ার পর আইআরআই ঢাকার মহাসড়কের প্রবেশতা আনতে একটি গ্রুপ শুরু করে। সেই পরিকল্পনার নাম দেওয়া হয় প্ল্যান্টিং এক্টোডারি ইন্ডুস এবং জেনেক্সটির পাসপোর্ট গ্রহণ। এটি 22 মাস ধরে চলে এবং 2021 সালের জানুয়ারিতে শেষ হয়। এই প্ল্যানের সর্বশেষ ছিল বাংলাদেশের রাজনৈতিক প্রক্রিয়া নাগরিকদের অংশগ্রহণ বাড়ানো এবং কৃতকর্মের বিরুদ্ধে কঠোর জোর দেওয়া। প্রতিবেদনে আরো বলা হয়েছে আইআরআই বাংলাদেশের নাগরিকদের রাজনৈতিক সম্প্রীতি বাড়ানোর জন্য একটি সামাজিক ক্ষমতার প্ল্যান বাস্তবায়ন করেছিল। এর মধ্যে আইআরআর স্থানীয় এবং অগ্রখ রোফার গুলোকে লাল করেছে, সেখানে নাগরিক কেন্দ্রীয় আলোচনা হতো। এই প্রোফাইল আইআরআর বিভিন্ন শিল্প এবং সংগঠনের সঙ্গে কাজ করেছে এবং 11টি অ্যাকাউন্ট তৈরি অনুদান প্রদান করেছে। এর ফলে
তৈরি করা শিল্পকার প্রায় 4 লাখ প্রতিষ্ঠান হয়েছিল। এর মধ্যে ছিল সঙ্গী অভিযুক্ত শিল্প প্রতিষ্ঠান এবং থিয়েটার কার্যক্রম। আইআরআর এজিটিভির বাইরে একটি অন্য জগৎ সংলগ্ন সম্প্রদায়ের সঙ্গে কাজ করেছে। এছাড়া 67টি কর্মীকে প্রশিক্ষণ দেওয়া এবং 326 জন নাগরিককে 43টি সুনির্দিষ্ট নীতিগতি তৈরি করতে নিযুক্ত করা হয়েছে। এই দাবিগুলো 65 জন সরকারি কর্মকর্তার উপরে স্থাপন করা হয়। প্রত্যঙ্গ 2022 সালে নির্বাচনের আগে 21 সালে ফেব্রুয়ারি থেকেই সেপ্টেম্বর পর্যন্ত একটি প্ল্যাটের অধিক আইএফআর ন্যাশনাল অ্যাকাউন্ট ফল তৈরি করে এ থেকে $9 লাখ অনুদান পেয়েছিল। এই গ্রুপের উপদেষ্টা ছিল রাজনৈতিক কর্তৃপক্ষ ও সিদ্ধান্ত গ্রহণের জন্য প্রস্তুত কর্ণট, বিশেষ করে যুবক ও নারীদের সক্ষমতা করা, রাজনৈতিক প্রক্রিয়া অংশ নিতে নারীদের উৎসাহিত করা এবং ছাত্র সংগঠনের মাধ্যমে সহিংসতা রাজনৈতিক অংশগ্রহণের প্রযুক্তি তুলে ধরা। এই নথিতে মার্কিন পররাষ্ট্র দপ্তর 5 জন কর্মকর্তা এবং ঢাকা অবস্থিত মার্কিন দূতাবাসের 3 জন কর্মকর্তা, ইউএসআইডির 2 জন কর্মকর্তা এবং 1 জন রাজনৈতিক কর্মকর্তাকে প্রাথমিক যোগাযোগের মাধ্যমে হিসাবে চিহ্নিত করা হয়। তা সাইন গ্যালারি তাদের নাম প্রকাশ করতে চায়নি, তবে সিনিয়র কর্মকর্তার মধ্যে যারা এই পুরো প্রক্রিয়া তদন্তর করেছে তাদের মধ্যে ক্রিস মার্কিন ডিসি ফলাফল দক্ষিণ এশিয়ার উপকমিটি, সুমনা গুন দক্ষিণ এশিয়ার পরিচালক ন্যাশনাল সিকিয়ার কাউন্সিলর ডোনাল্ড লুড স্টোর এবং ফ্রান্সের স্টোর ডিমোক্সটি সিনিয়র অ্যাবোর্ডার এর নাম উল্লেখ করা হয়েছে। এর পুরো পরিকল্পনা ঢাকায় সহস্র পরিবর্তন আনতে ব্যাপক প্রভাব ফেলেছে এবং প্রায় 4 লাখ বাংলাদেশি নাগরিককে সরাসরি প্রভাবিত করেছে।